আলোচিত সমালোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ আজ পালাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন। আমেরিকায় ধরা খেল বিতর্কিত পুলিশ কর্মকর্তা ও সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। অবশেষে র‍্যাবের হাতে গ্রেফতার হলেন পলাতক ডিবি হারুন। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, অবশেষে কিন্তু এবার গ্রেপ্তার হচ্ছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। হ্যাঁ দর্শক, চালাকি করে পালাতে গিয়ে কিন্তু এবার একেবারে হাতে হাতে ধরা খাচ্ছেন এই হারুন, যে কিনা হাসিনার ক্ষমতাকে কাজে লাগিয়ে বহু অনৈতিক কাজকর্ম তো করেছেন, সঙ্গে কিন্তু বহু ব্যবসায়ী এবং রাজনীতিবিদদের কিন্তু কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন, গড়েছেন শত শত একর সম্পদ এবং বিলাসবহুল বাড়ি গাড়ি। তবে হাসিনার পতনের পর থেকেই কিন্তু তাকে খুঁজছিল দেশের পুলিশ থেকে শুরু করে ছাত্র জনতারাও। তবে এতদিন লুকিয়ে থাকলেও এবার কিন্তু ফাঁস হয়ে গেছে হারুনের অবস্থান। দর্শক, আশা করি সকলে কিন্তু আপনারা এই হারুনকে চেনেন, সে কি কি কাজ কারবার করেছে সেটাও কিন্তু আপনারা সকলে জানেন। তাই আপনাকে অনুরোধ করবো আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু, তবেই কিন্তু আজকের নিউজটি একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট করবো না আমরা কথা বাড়িয়ে, এক এক করে পর্যায়ক্রমে আগে সেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলি দেখিয়ে নিয়ে আসি আপনাদেরকে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নয়ে পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ পরিণত হয়েছিলেন দারোবে। পুলিশের চেইন অফ কমান্ড তিনি মানতেন না। সূত্র জানায়, পুলিশ বাহিনীতে শেখ হাসিনার খুব আস্থাভাজন এবং দারোবীয় রূপের কর্মকর্তা ছিলেন 5 জন। তারই মূলত পুলিশ বাহিনী চালাতেন। এরই মধ্যে তৎকালীন আইজি বেনজি আহমেদ এবং হারুন ছিলেন শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে সবার উপরে। ক্ষমতার দাপট এবং শেখ হাসিনার কত কাছে যাওয়া যায় এই নিয়ে দুজনের মধ্যে বিরোধ ছিল। মাঝে মধ্যে বেনজির আহমেদ ডিবি হারুনকে চেইন অফ কমান্ডের কথা বললে তিনি শুনিয়ে দিতেন আমি চেইন অফ কমান্ড। পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন। হাওড়া এলাকায় কিশোরগঞ্জের গ্রাম থেকে ঢাকায় পড়তে এসেছিলেন। ঠাঁই হয়েছিল ছাত্রদের হলে। ছিলেন ছাত্রলীগের ক্যাডার। 20তম বিসিএস ও পুলিশে যোগদান তিনি। এরই পরে তিনি আলাদিনের চেরাগ পেয়ে যান। 20তম বিসিএস এর কর্মকর্তা হয়েও তিনি সিনিয়রদের টপকিয়ে ডিআইজি পদোন্নতি হাতিয়ে নেন। এরপর তার আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিট ডিএমপি সহ ভিআইপি এলাকাগুলোতে দায়িত্ব পালন করাকালীন নানা অপকর্ম করে হাতে নিয়েছেন কোটি কোটি টাকা। বিএনপি জামাত সহ বিরোধী দলের নেতাকর্মীদের ধরে নির্যাতন করে আদায় করতেন মোটা অঙ্কের অর্থ। তার অপকর্মে পুলিশ বিভাগের বিতর্কের মধ্যে পড়লেও কেউ তার ভয়ে টু শব্দ করার সাহস পেতেন না। সর্বশেষ ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার। প্রথমে ডিবির দায়িত্ব দেওয়া হলেও জুলাই আন্দোলনের শেষ মুহূর্তে তাকে অতিরিক্ত কমিশনার করে ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে পাঠানো হয়। দেশের গুরুত্বপূর্ণ পুলিশের 2টি ইউনিট নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলায় এসপি ছিলেন। সংশ্লিষ্ট সূত্র মতে 1000 কোটি টাকা গাজীপুর থেকেই তুলেছেন তিনি। এছাড়া হারুন ছিলেন ডিএমপি 8 ক্রাইম বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ ইউনিট তেজগাঁজনের উপ পুলিশ কমিশনার। এইসব ইউনিটের দায়িত্ব পালন করতে গিয়ে প্রভাব খাটিয়ে অবৈধভাবে সম্পদের মালিক হয়েছেন। আসামি ধরে টাকা দিয়ে ছেড়ে দেওয়া বিরোধী মতের লোকজনকে ধরে নিয়ে টাকা আদায়, জমি দখলে সহযোগিতা করে অর্থ হাতিয়ে নেয়া, কোম্পানি দখল ও অবৈধ রিক্রুটিং ব্যবসা করে সম্পদের পাহাড় করেছেন তিনি। আমার দেশের অনুসন্ধানে গাজীপুর, আশুলিয়া, কক্সবাজার ও রাজধানীর উত্তরায় বিপুল পরিমাণ সম্পদের খোঁজ পাওয়া গেছে। কিশোরগঞ্জে করেছেন প্রেসিডেন্ট রিসোর্ট, কিন্তু চালাকি করে অন্যজনকে মালিক করেছেন। এলাকার সবাই তার রিসোর্ট বলেই জানে। আশুলিয়ার নন্দন পার্কে তার শেয়ারে তথ্য পাওয়া গেছে। দুর্নীতি দমন কমিশন তার সহায় সম্পদ নিয়ে অনুসন্ধান শুরু করেছে। 3টি মামলা করেছে দুদক। সূত্র জানায়, হারুন যত অবৈধ সম্পদ করেছেন তার বেশিরভাগ অর্জন করেছেন গাজীপুর জেলায় এসপি থাকাকালীন। শেখ হাসিনা তার ক্ষমতাকে কুক্ষিগত করতে নিরাপত্তা বাহিনীর উপর ভর করেছিলেন। বিশেষ করে পুলিশ ও র‍্যাব দিয়ে বিরোধী মতের উপর অতিরিক্ত শক্তি প্রয়োগ করে দমনপীড়ন চালানো হয়েছিল। যে যত বেশি বিরোধী মতের নেতাকর্মীদের দমনপীড়ন চালিয়েছেন তাকে তত দ্রুত পদোন্নতি ও পদকের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে অন্যতম পুলিশের কর্মকর্তা হারুনুর রশিদ। তিনি ডিবিতে কথিত ভাতের হোটেল খোলেন। এই ভাতের হোটেলে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সেলিব্রিটি পার্সন, চলচ্চিত্র নাটকের নায়ক নায়িকা, শিল্পপতি, ব্যবসায়ী থেকে শুরু করে নানা পেশার লোকজনকে তার সঙ্গে বসে খেতে দেখা গেছে। তাদের খাইয়ে কৌশলে সব ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছাড়ছেন তিনি। তার ভাতের হোটেলের খবরে পড়েন খোদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। সেগুলো নিয়ে সমালোচনা হলেও তিনি কোনো পাত্তা দিতেন না, বরং আরো বেশি বেশি করে তিনি এই ভিডিওগুলো আপলোড করতেন। জুলাই আগস্ট আন্দোলন সমন্বয়কদের ডিবিতে ধরে জোর করে বিবৃতি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 2011 সালের 6 জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন চিফ হুইপ বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুককে শারীরিকভাবে হেনস্থা করে আলোচনা আসেন তিনি। খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর আশকারায় তিনি পুলিশের মধ্যে প্রভাবশালী হয়ে ওঠেন। নারায়ণগঞ্জ ও গাজীপুর পুলিশ সুপারের দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠলেও পুলিশ তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি, বরং পদোন্নতি হয়েছে। বিরোধী মতের লোকজনকে ধরে ক্রসফায়ারে হুমকি দিয়ে টাকা আদায়, চাঁদাবাজি, জিবি করা, আটকে রেখে নির্যাতন, জমি দখল, গুম ও মিথ্যা মামলায় হয়রানি সহ এমন কোনো অভিযোগ নেই যা তার বিরুদ্ধে ছিল না। ডিবি হারুনের ভয়ঙ্কর চাঁদাবাজ। হারুনের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ উঠলেও তার প্রভাবের কারণে কেউ কিছু বলতে পারেনি, বরং অভিযোগ থাকার পরও সবসময়
সময় তিনি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। হারুনের বিরুদ্ধে 2019 সালের অক্টোবর মাসে চাঁদাবাজির অভিযোগ করেন পার্টিক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমের ছেলে আম্বান গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ। চাঁদা দিতে রাজি না হয় শওকত আজিজ ও তার স্ত্রী সন্তানকে তুলে নিয়ে যায় নারায়ণগঞ্জ পুলিশ। পরে তার মুচলেকা দিয়ে ছাড়া পান। এই ঘটনার বিবরণ দিয়ে শওকত আজিজ তখন গণমাধ্যমকে বলেন, চাঁদা নিয়ে হারুনুর রশিদের সঙ্গে তার পুরনো বিরোধ ছিল। সম্প্রতি তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে নতুন একটি প্রকল্পের কাজ শুরু করেছেন, সেখানেও হারুন ঝামেলা বাঁধাচ্ছিলেন। সর্বশেষ তার কর্মস্থল ছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। তিনি অতিরিক্ত কমিশনারের দায়িত্ব ছিলেন। নারায়ণগঞ্জ জেলার এসপির পর হারুন ডিবিতে পোস্টিংও পান। এই ডিবিতে তিনি নিজের একটি বলয় করে তোলেন। বিষয়টি খোদ তৎকালীন ডিএমপি কমিশনার জেনেও মুখ খুলতে পারেননি, শুধু হারুনের প্রভাবের কারণে। ডিএমপি কমিশনার স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছিলেন বিষয়টি। স্বরাষ্ট্রমন্ত্রী কাবালও হারুনকে কিছু বলেননি। এতে 3 দিন তিনি আরো বেপরোয়া হয়ে ওঠেন। ডিবিতে তার বিরুদ্ধে কোনো কর্মকর্তা টু শব্দ করতে তাকে বিএনপি জামাতে কর্মকর্তার ট্যাগ লাগিয়ে ডিবি থেকে অন্য কোনো স্থানে পোস্টিং করাতেন। জুলাই ছাত্র গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ডিবি হারুনও পালিয়ে যান। অনুসন্ধানে জানা গেছে 4 আগস্ট সন্ধ্যার আগ পর্যন্ত তিনি ক্যান্টনমেন্টের সেনা হেফাজতে ছিলেন। ওই দিন রাতে ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে একটি প্রাইভেট কারে আখাউড়া সীমান্তে চলে যান। সেখান থেকে ভারতের ত্রিপুরা হয়ে 16 আগস্ট যান নেপালে। পরে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সেন্ট লুসিয়ান যান। সেখান থেকে বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রয়েছেন। ডিবি হারুনের স্ত্রী, 1 ছেলে এবং 1 মেয়ে আগে থেকে ফ্লোরিডায় ছিলেন। তারা সেখানে গ্রিন কার্ডধারী। বিপুল অঙ্কের টাকার বিনিময়ে তিনি বাংলাদেশ থেকে পালাতে সক্ষম হন বলে জানা গেছে। ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ এখন কোথায়? 5 আগস্টের পর আলোচিত পুলিশের সাবেক কর্মকর্তা হারুনকে ঘিরে নানা তথ্য ছড়িয়ে পড়ে, যার মধ্যে এয়ারপোর্টে হারুনের উপর হামলা, সিএমএইচে ভর্তি, অন্য বাহিনীর হেফাজতে থাকা, আর সবশেষ মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়া। তবে এত সব তথ্যের ছড়াছড়ির মধ্যে এবার নিজের অবস্থান সম্পর্কে স্পষ্ট করেছেন পুলিশের সাবেক এই কর্মকর্তা। ডিবির সাবেক প্রধান হারুন বলেন, আমি আমার স্ত্রীকে নিয়ে আমেরিকা এসেছিলাম ছুটি নিয়ে। জুলাইয়ের 15 তারিখে দেশে ফিরি। দেশে যাওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রীর কোর কমিটির বাসায় একটা মিটিং হয়। প্রতিদিন সেই মিটিং হতো। মিটিং এ স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, ডিএমপি কমিশনার, এনএসআই, ডিজিএফআই, এসবি, বিজিবি প্রধান ছিল। এছাড়া ঢাকা রেঞ্জের ডিআইজি ও এনটিএমসির প্রধানও ছিল। একদিন মিটিং এ আমাকে ডাকা হলো। আমার কাছে গ্রেপ্তারের বিষয়ে তথ্য চাওয়া হয়। তখন আমি বলি, আমার কাছে কেউ গ্রেপ্তার নেই, তবে র্যাব নূরকে গ্রেপ্তার করে আমার কাছে দিয়েছে। গণস্বাস্থ্য হাসপাতালে 3 জন সমন্বয়ক আছে, তাদেরকে এসবি পাহারা দিচ্ছিল। তিনি আরো বলেন, আমাকে বলা হলো তাদের নিরাপত্তার জন্য ডিবিতে নিয়ে আসতে। তখন বলি, আমি তাদের কিভাবে নেব? তখন তারা বলে, এত কিছু বোঝার দরকার নেই, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবো, আপনি নিয়ে রাখেন। আমাকে কমিশনার সহ কোর কমিটির সবাই এই কথা বলেছে। এরপর আমি ডিবি রমনা জোনের ডিসি হুমায়ুনকে সমন্বয়ক 3 জনকে নিয়ে আসতে বলি। হুমায়ুন তাদের নিয়ে আসে। তাদের মোবাইল আগে ডিজিএফআই নিয়ে রাখছিল। রাত 3টার দিকে আমাকে ডিজিএফআই 2 জন কর্মকর্তা ফোন দিয়ে বলে, সার্জিস সহ আরো 2 জনকে ডিবি গেটে আনা হয়েছে, আপনার কোনো এক কর্মকর্তাকে বলেন রিসিভ করতে। পরে আমি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার শাহিন শাহ মাহমুদকে ফোন দিয়ে বলি রিসিভ করতে। এই হলো 5 জন। হারুন বলেন, পরের দিন ডিজিএফআই প্রধান আমাকে ফোন দিয়ে বলেন, একটা মেয়ে নুসরাত তাবাসসুম খুব উৎপাত করছে, তাকেও তুলে আনতে হবে। আমি মিরপুরের ডিসি মানস কুমার পোদ্দারকে বলি তাকে নিয়ে আসতে। এই 6 জন হলো। এরপর আমাকে কিছু নির্দেশনা দেওয়া হলো। প্রধানমন্ত্রী পুলিশ হাসপাতালে যাওয়ার পরে আমার কাজের আপডেট জানতে চান এসবি প্রধান মনিরুল ইসলাম। আমি বিস্তারিত তাকে পাঠাই। আগে তাদের বিভিন্ন সংস্থা মারধর করেছে, কিন্তু আমি তাদের স্বজনদের সঙ্গে কথা বলিয়ে দিয়েছি। আত্মীয় স্বজনদের নিয়ে আমি ভাতও খেয়েছি। ওই মেয়েটার মাকে এনে তার সঙ্গে রাখা হয়েছে। শেখ হাসিনা সবাইকে বিপদে ফেলে চলে গেছেন। এই বিষয়ে জানতে চাইলে হারুন বলেন, এ নিয়ে আমি কিছু বলতে পারবো না, আমি ছোট মানুষ, আমি ডিএমপির প্রধান না, পুলিশের প্রধান না। আমাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, আমাকে মোয়া বানানো হচ্ছে। আমি কেন আলোচিত এর একটাই কারণ, যেখানে অপরাধ হয়েছে সেখানে আমি মানুষকে সেবা দিয়েছি। মানুষ যখন সমস্যায় পড়েছে তারা থানায় না গিয়ে ডিবিতে আসতো। ডিবিতে আমার চাকরি জীবনে মানুষের উপকার করেছি, কারো ক্ষতি করি নাই। দর্শক শ্রোতা, এই ডিবি হারুন নায়িকাদের সাথে অবৈধ সম্পর্ক এবং মানুষের টাকা হাতিয়ে নেওয়া থেকে শুরু করে ব্যবসায়ীদের বিপদে ফেলে কোটি কোটি টাকা আত্মসাৎ কি না করেছে হারুন হাসিনার ক্ষমতাকে কাজে লাগিয়ে। দর্শক, আপনারা সকলেই কিন্তু হারুনকে চেনেন, কারণ সে যে অপকর্মগুলি করেছেন এর সাজা কিন্তু একমাত্র ফাঁসি। কারণ সে হাসিনার কথা মতো বিরোধী দলের নেতাকর্মীদের যেভাবে অত্যাচার এবং নির্যাতন করেছে, ধরে এনে এনে ডিবি অফিসে নানা রকম নির্যাতন চালিয়েছে। সেটা কিন্তু একে একে কিন্তু 5 তারিখের পর থেকেই কিন্তু বেরিয়ে আসছে এই ডিবি হারুনের সকল অপকর্ম। তাদের সঙ্গে আপনি একজন দেশের জনগণ হিসেবে আপনি কি মনে করেন না এই ডিবি হারুনকে গ্রেপ্তার করে তাকে ফাঁসি দেওয়া উচিত? দর্শক, আপনার যদি এরকমটা মনে হয় তবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার এই মূল্যবান মতামতটুকু, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আজ আর কথা বলে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করবো না। আজ এই পর্যন্তই। আশা করি সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।